রমিজ ম্লান মুখে হেসে জবাবে বলল, ভাবিজান, কেউ বদলায়নি, কিন্তু মাঝখান থেকে আপনি বদলে গেলেন। আপনার সব উল্টে পাল্টে গেল। এটা ভুল বললেন রমিজ ভাই। কেউ শখ করে বদলায় না, তাকে বদলাতে বাধ্য করা হয়। সে আপন ব্যক্তিও হতে পারে, কিংবা পর ব্যক্তিও। ভাবি, আপনি এত এত কঠিন কথা বলেন যা মাথার উপর দিয়ে যায়। যাই হোক, আপনি চেয়ারে উঠে বসুন না। আমি এখানে গেস্ট কিংবা আপনার ভাইয়ের বউ হয়ে আসিনি, একজন মেহেন্দি আর্টিস্ট হিসেবে এসেছি। তাই যতটুকু সম্মান দরকার এর বেশি দেখাবেন, আমার কাছে অতিরঞ্জন মনে হবে। পাখির কথার বিপক্ষে রমিজ আর বাড়তি কিছুই বলল না, জানি শুনবে না, তাহলে জোর করাটা বুঝ বেমানান। পাখি নোভার পাশে গিয়ে বসে পড়ল। নোভা অবাক হয়ে বলল, তুমি আসবে জানলে কখনো আমি তোমার টিমের সদস্যকে বুক করতাম না। বলে পাখি থেকে মুখ ঘুরিয়ে নিল। পাখি নোভার মুখ ঘুরিয়ে নেওয়াটা দেখে হাসে। বিয়ের কার্ডটা তাহলে পাঠানো উচিত ছিল না? বাধ্য হয়ে পাঠিয়েছি। আপনার ভাইয়ের অনুরোধে? না, সম্মান রক্ষার্থে, দায়বদ্ধতা এড়াতে। পাখি কতক্ষণ নোভার শান্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো, পরক্ষণ হো করে গা দুলিয়ে হেসে দিল। নোভা অবাক হয়ে রইল, শোনাচ্ছে শুধ হলো। হাসো কেন? কোনো জোকস বলেছি কি? না, আপনাকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে ম্যাম। নোভা তার ছিল করে হেসে বলে, এই কথাটা আমাকে না বলে তোমার ভাইকে বলো, বেচারা ঈদের দিনের চেয়েও বেশি খুশি হয়ে যাবে। আপনি তো মূর্খ নন ম্যাম, যেই জায়গায় সেই প্রশংসা করতে হবে। নোভা কপট রাগ দেখিয়ে হাত দুটো পেছনে লুকিয়ে নিল। আমি তোমার কাছে মেহেদি পরবো না। নোভার কথা পাখির উপর কোনো প্রকার প্রভাব ফেলল না, বরঞ্চ সে উচ্চ একরতি হাসল। বুকিং করার আগে আপনার সেটা মনে রাখা উচিত ছিল, বাট সরি, এখন আর সম্ভব নয়। আমাকে আমার কাজ করতে দিতে হবে, বাধা দিলে উল্টো ডাবল খরচ দিতে হবে। সে স্ট্যান্ডে মোবাইল সেট করে ভিডিও চালু করে নিল। নোভার হাত টেনে মেহেদি দিতে শুরু করলো। নোভা আশ্চর্য হয়ে রইল, এই কেমন মেয়ে, তার ভাইয়ের চেয়েও এক ধাপ এগিয়ে, দুটোই সমান খাটতে না, সেখানে মিলবে কি করে? নোভা চেয়েও কিছু করতে পারলো না, কারণ বুকিং এখন ক্যান্সেল করা যাবে না। হঠাৎ করে তো মেহেদি আর্টিস্ট পাওয়া যায় না, আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়। পুরো 3 ঘন্টা পর মেহেদি দেওয়া কমপ্লিট হলো। এরপরে সে উঠে গেল। নোভার কাজিনরা সবাই মিলে পাখিকে ধরে বসলো, বলল, আমাদেরও মেহেন্দি পরিয়ে দাও। পাখি ওদের মুখের উপর ঠাস ঠাস করে বলে দিল, সরি, আমাকে একজনের জন্য বুকিং করা হয়েছিল, তাই একজনের বেশি কাউকে আমি মেহেন্দি পরাতে পারবো না। বলে সে হাঁটা দিল। নোভা সহ সকলে মাত্রাতিরিক্ত চমকপ্রদ হলো, সেই সাথে নিজেদের সঙ্গে নিজেরাই কানাঘোষা। সোচে ভাগ্যিস গুরুজনরা সকলে বাড়ির ভেতরে ছিল, নতুবা একটা কেলেঙ্কারি হয়ে যেত। তবে এত এত আত্ম অভিমানী নারী তারা কখনো দেখেনি। কিসের এত আত্ম অভিমান মেয়েটার? রূপ না টাকা পয়সার? চতুর্দিকে এমন গুঞ্জন রটে চলেছে। মুচকি হাসে পাখি। কারো সফলতা দেখে কেউ জ্বলবে, পূর্বে হিংসে করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যুগে যুগে ধরে জগতে এটাই হয়ে এসেছে। আজ নতুন কি? আর সে নিজেও নিজের মুখটাকে লক করে রেখেছে। এইসব মানুষের সঙ্গে তর্কে জড়ানোর মতো রুচি তার মোটেও নেই। যত এড়িয়ে চলতে পারবে ততই ভালো থাকতে পারবে। নোভা ল্যাঙ্গা উঁচু করে নিয়ে দৌড়ে পাখির পিছু নিল। বেশ কয়েকবার পিছু থেকে ডাকলো, পাখি শুনলো না। মেয়েটা তাড়াতাড়ি চলে গেল নাকি? পাখিকে পাওয়া গেল তালুকদার বাড়ির কোচিং সেন্টারের সামনে। মেয়েটার কেমন নিনিমেষ কোচিং সেন্টারটার দিকে অদ্ভুত দৃষ্টিকোণ নিয়ে তাকিয়ে আছে। কত মায়া, কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটিতে। আজ সব অতীত ঝড় হওয়ার মতন এক ঝড়ে এসব তছনছ করে দিল। নোভা তখন পিছু হতে আবার ডাকলো, পাখি। এবারে ডাক্তার ঠিক মতন কানে গিয়ে পৌঁছালো। তার পিছু পাখি ঘুরে জবাবে উত্তর দিল, জি বলুন। তুমি তো টাকা না নিয়েই চলে যাচ্ছিলে, এই নাও তোমার টাকা। বলেই মোচা অঙ্কের একটা অ্যামাউন্ট ওর দিকে এগিয়ে দিল। পাখি টাকাগুলির দিকে কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ এক ফোঁচা হাসলা। নোভা আশ্চর্য হলো, চোখ মুখ কুচকে থেকে এসে মেয়েটা জানি কথায় কথায় এত হাসে যে যা তাকে বিব্রত করে দেয়। পাখি নোভার থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে বুক ফুলে তপ্ত শ্বাসটুকু ছেড়ে বলে, যারা আমার পছন্দের মানুষ তাদের কাছ থেকে আমি কখনো টাকা নেই না, তাদের বিনা পারিশ্রমিকে কাজ করে দেই। বলি সে হেঁটে যাচ্ছিল। তনুমতি নোভা পিছু হতে
বলে ওঠে। পছন্দ না ছাই, নিজে ননাস বলে ছাড় দিচ্ছ। পাখি হাঁটার মধ্যে দপ করে থেমে পড়ল। এবার আর পিছু খুলল না, উল্টোমুখী থাকা অবস্থাতেই বলে, না, যদি ননাস মনেই করতাম তাহলে এই তালুকদার বাড়িতে প্রবেশ করতাম না। তাহলে? প্রশ্ন করলো নোভা। পাখি এবার পিছু ঘুরেই ফেল, তড়িৎ পা চালিয়ে নোভার সামনে আসে। নোভার মুখের উপর দৃষ্টি জোড়া একবার ঘুরিয়ে নিয়ে বলে, আপনি আমার পছন্দের একটা টিচার ছিলেন সেই প্রথম দিন থেকে, যবে থেকে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। আর পছন্দের লোক থেকে টাকা নিয়ে আমি তাদের ছোট করি না। বলে স্মিত হাসল সে। এরপরে নোভার দৃষ্টির সীমা অতিক্রম করে বেরিয়ে গেল। নোভা আবারও আশ্চর্য হয়ে গেল। তার নরম দৃষ্টিজোড়া পাখির পদচিহ্নের দিকে নেমে স্থির হয়ে আসে। আজ আশ্চর্য রেশ যেন কমছে না, বরঞ্চ মুড়তে মুড়তে মেয়েটাকে জানবার বুঝবার প্রবল আগ্রহ বোধ জন্মাচ্ছে। এ কেমন নারী! ধূমকেতুর মতন তার পদচরণ, ধনুকের মতো তার চোখ, কাটার ন্যায় বচন ধ্বনি, আর কথা বলার সময় রহস্যময়ী কোনো এক অদ্ভুত নারী মনে হয়। গেটের সামনে আসার পর রমিজের সঙ্গে পাখির দেখা হলো। রমিজ পাখিকে দেখে জিজ্ঞেস করে, ভাবিজান চলে যাচ্ছেন? খাবার খেয়ে যান, আসুন আমি খাবার দিচ্ছি। পাখি রমিজকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, রমিজ ভাই, আপনি ব্যাকুল হবেন না। এই বাড়িতে আমি খেতে আসিনি, না এই বাড়ির কোনো দানা আমার গলা দিয়ে নামবে। কেবল নিজের কাজ করতে এসেছি। আর আপনি যেহেতু নিজ হাতে আমাকে খাওয়াতেই চাইছেন, তাহলে একদিন ঘটা করে দাওয়াত দেবেন। অবশ্যই আপনার সৎ টাকার খাবার থাকতে হবে। সেদিন আমি এসে পেট ভরে চিটে পুটে খেয়ে যাব। হ্যাঁ, আরেকটি কথা। বলেই পাখি পিছে ব্যাগ করলো। ব্যাগ থেকে একটা বক্স বের করে রমিজের হাতে ধরিয়ে দিল। নিন, বক্সটি রাখুন। আপনার ভাইজানের জন্য সুন্দর একটি গিফটের প্যাকেট আছে, নিজ হাতে দিয়ে দেবেন, কেমন? এখন আসি রমিজ ভাই। বলেই পাখি তালুকদার বাড়ি থেকে বেরিয়ে গেল। রমিজের বড্ড আগ্রহ জন্মালো, ভিতরে কি এমন আছে? শখ করে তো আর তাদের ভাবিজান তাদের ভাইকে গিফট দিবে না। নিশ্চয়ই ভেতরে এমন কিছু আছে একটা, যেটা দেখে তাদের ভাইজান চমকাবে। কিন্তু কি? যত আগ্রহ জন্মা, সে বক্সটি খুলল না। তবে বক্সটি খুবই হালকা। কিছুক্ষণ পর নওয়াফের দেখা মিলল। ধাঁধা করে লোকটা দীর্ঘ পেশি দেহটা নিয়ে এদিকে হেঁটে আসছিল। ওনার গায়ে সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে লোকটাকে বরাবরই একটু বেশি সুদর্শন লাগে। ওনাকে দেখে রমিজ এগিয়ে যায়। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে প্রবেশ করেন, হাতে একটি ছুরি। কোনো কাজের জন্য কোনো কাজের জন্য এনেছেন কোথায়, সেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে রমিজকে জিজ্ঞেস করলেন। তোদের ভাবি চলে গেছে? হ্যাঁ, মাত্রই। কিছু খেয়েছিল? না, সেদেছিলাম, খাইনি। আপনাকে একটি গিফটের বক্স দিয়েছে। তিনিও উৎসকে একাকার গিফট, তা অনেকে বড্ড হাস্যকর। তবু উৎগিফট তিনি প্রবল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। কই দেখি তো। রমিজ ওনার হাতে বক্সটি তুলে দিল। উনি উল্টে পাল্টে কতক্ষণ বক্সটা দেখলেন। বেশ হালকা, ভেতরে কি আছে জানেন না, তবে ভালো কিছু দেবে না তা আন্দাজ করা যাচ্ছে। কি হতে পারে তা নিয়ে চলছে ভেতরে ভেতরে গভীর উত্তেজনামূলক এক প্রকারের গবেষণা। ছুরি দিয়ে র্যাপিং পেপারগুলো কেচে বক্সটা খুললেন তিনি। ভেতরে একটি কাগজ। ওনার ধূর্তমান চোখ দুটো উৎসুক সামান্য কুচকে আসে, সেই সঙ্গে ললাটে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ওনার অন্তঃকরণে হঠাৎই অদৃশ্য এক মুঠো ভয় এসে হানা দিল। তিনি যা ভাবছেন সেটা যদি যেন সত্যি না হয়। বক্সটা রমিজের হাতে দিয়ে তিনি কাগজ খুলে ধরলেন। খোলার সঙ্গে সঙ্গে ওনার শক্তপোক্ত হাত জোড়া কেঁপে উঠল। অতঃপর হাত থেকে কাগজখানা মাটিতে পড়ে গেল। ওনার সমগ্র দেহ তখনও কাঁপছে। সেই সঙ্গে দু কদম পিছিয়েও গেলেন তিনি। ছুরিটা শক্ত করে হাতের মুঠে চেপে তোলেন। হাত কেটে তার রক্ত বেরোচ্ছে, সেই দিকে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। মনের ভেতরে যে যুদ্ধ চলছে তার কাছে বাহ্যিক আঘাত কিছুই না। রমিজ ওনার আচরণ দেখে পুরোই অবাক, সেই সঙ্গে বিস্মিত। সে দৃষ্টিজোড়া ঘুরিয়ে নিচে পড়া কাগজটির দিকে তাকালো। অমনি দেখলো সেখানে চলচল করছে ডিভোর্স পেপার লেখাটি। রমিজের চক্ষু দুটি চক্ষু দেশ ছেড়ে বেরিয়ে আসা জোগাড়। সে অবাক নেত্রে একবার তার ভাইয়ের দিকে তাকালো, আর একবার নিচে পড়ে থাকা ডিভোর্স পেপারটির দিকে তাকালো। পুনরায় রমিজের নওয়াফের দিকে দৃষ্টিজোড়া ঘুরিয়ে নিয়ে নিল। উনি ঠিক নেই, কেমন প্রাণহীন রোবটের মতন দাঁড়িয়ে আছেন। নিষ্প্রাণ ওনার আঁখি জোড়া, সে সঙ্গে চোখে মুখে বিষাদের প্রতি ছবি আঁকা। হাতে থাকা ছুরিটা হাতের মুঠে এমন শক্ত করে চেপে ধরে রেখেছেন, যার ফলে ধারালো ছুরিতে হাত কেটে রক্তের এক একটা ফোঁটা টপ টপ করে ডিভোর্স পেপারের উপর
গিয়ে গড়িয়ে পড়েছে। রমিজ দ্রুত গিয়ে নভের হাত থেকে ছুরিটা কেড়ে নিতে চাইল, কিন্তু সে ওনার হাতের মুঠটা সরাতেই পারল না। কতটা শক্তি দিয়ে ছুরিটাকে চেপে ধরেছেন তিনি, তা ওনার মুখভঙ্গিমা দেখে আন্দাজ করা যায়। পুরো 2 ঘন্টার পর তার চৈতন্য ফিরল, মাথাটা এখনো ছিমছিম করছে। দৃষ্টি জোড়া টেনে খুলল, ভালো করে নিজের দিকে একটু তাকালো। তার হাতে পায়ে শিকল বাঁধা, সে টেনে খুলতে চাইল, না পারল না। বেশ শক্ত ও মজবুত। কতক্ষণ ধস্তাধস্তি করার পর সে আশা ছেড়ে দিল। ভালো করে মনে করতে চাইল, গতকাল সন্ধ্যায় ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টির মধ্যে সে হেঁটে কাজিরহাট যাচ্ছিল, তখনই আকাশ কালো মেঘে ঢাকা ছিল, বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতন ঝলকানি জমিনে ছুঁড়ে পড়েছিল। সকলে রাস্তা খালি করে যার যার ঘরে আশ্রয় নিয়েছে। সেই সময় সেই পথে ছিল। হঠাৎ একটা মাইক্রোবাস তার পাশ দিয়ে যাচ্ছিল। সে বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিল, কেননা এমন গাড়ি রাস্তা দিয়ে অসংখ্য যায়, সেখানে সন্দেহের অবকাশ তো আসার কথা নয়। একটু সামনে এগিয়ে গিয়ে আবার গাড়িটা যখন পিছিয়ে ব্যাক করলো, তখনই তার ভয় হলো। কিছু বুঝে ফেলার আগে গাড়ির ভেতর থেকে একজন মুখোশ পরিহিত লোক নেমে এসে হঠাৎই ওর মুখের ওপর ক্লোরোফর্ম স্প্রে করে দিল। সঙ্গে সঙ্গে সে চেতনা হারালো। এরপরে তার জ্ঞান ফিরল। সে আসলে বুঝতেই পারছে না আছেটা কই। তার হাতে ফোন ছিল, হ্যান্ডব্যাগ ছিল, সেসব কোথায়? আচ্ছা, সে কি কিডন্যাপ হয়েছে? তাহলে কিডন্যাপার কোথায়? তার কাছে টাকা দাবি করছে না কেন? আজেবাজে চিন্তা তার মাথা মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে। তখন সে টের পেল কেউ একজন সেই ঘরে ঢুকেছে। সে সহসা দৃষ্টির জন্য বন্ধ করে নিল, এমন ভান ধরল যেন সে ঘুমিয়ে গেছে। এরই মধ্যে আর কোনো রকম শব্দ সে পেল না। তাহলে কি কেউ ভেতরে আসেনি? সে সহসা দৃষ্টির জন্য টেনে খুলল। অমনি চোখের সামনে আবছা আলোতে একটি ভয়ঙ্কর মুখ দেখতেই পেল, যা সে আগে কখনো দেখেনি। রক্তাক্ত দুটি আঁখি, খোলা লম্বা চোখ, মুখের সবটাই চুল দিয়ে ঢাকা, বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছিল চুলগুলি থেকে। সে খানিকটা ভয় পেল, সেই সাথে একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। সর্বশরীর তার অদৃশ্য কোনো এক শক্তি এসে যেন চেপে ধরেছে। তাৎক্ষণিক সে প্রবল ভয়ের আন্দোলনে চোখ দুটি বন্ধ করে এলো। তখন সে কর্ণধারে শুনতে পেল কেউ একজন ফিসফিস করে তাকে ডাকছে। বৌজান। পাখি লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে ওর সমূহ কেটে গেল। সে তাহলে এতক্ষণ এসব কল্পনা করছিল? ঘরে আসলে কেউ আসেনি। কিছুক্ষণ পর দেখলো বাথরুমের দরজা কেউ একজন খুলছে। সেখান থেকে এৎস আলোয় একটি দেহ বেরিয়ে আসতে দেখা গেল। ধীরে ধীরে দেহটি ওর দিকে এগিয়ে আসছে। চেয়ার টেনে পায়ের উপর পা তুলে বসে পড়ে। তার বলিষ্ঠ মুখটা নগ্ন, কেবল একটা ট্রাউজার পরনে। লাইটার দিয়ে সিগারেট ধরে দুটো টান বসিয়ে দিলেন তিনি। চেয়ারে গাটা এলিয়ে দিয়ে পা নাচাতে নাচাতে পাখির মুখের ওপর কয়েক দলা ধোঁয়াও ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ওর বুক ফেরে কাশি উঠল, কুকুপ করে কেসে উঠল। কাশতে কাশতে ওর চোখে পানি জমল। তিনি ঘাড়গুড়ি হাসান, পয়সা খাসে। পাখির চোখ রাঙালো। সাইকো একটা, আমাকে তুলে এনেছেন কেন? অবুঝ প্রাণীরা কখন বেশি নাচানাচি করে জানিস? যখন ওদের খাঁচায় বন্দি হওয়ার সময় হয়। বলে কিছুটা সময় ধরে তিনি থামেন, ওর দিকে চেয়ারটা এগিয়ে নিয়ে যান। এরপর ওর গা ছুঁচি হয়ে মুখোমুখি বসেন। ওর মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো তিনি সযত্নে কানের নিচে বাম আঙ্গুল দিয়ে গুঁজে দিলেন। ওর পিঠ থেকে কয়েক মুঠো চুল ওনার হাতে এনে চুলের সবটুকু ঘ্রাণ তিনি নাক ভরে শুষে নিলেন। নাক টেনে বিমুখ নয়ন জোড়া নাচিয়ে বললেন, নেশার চেয়েও তীব্র নেশালো কি হয় জানিস? নারীর চুলের স্মেল, যা জগতের সব নেশাকেও হার মানিয়ে দেয়। পাখি চুপ রইল। সে আসলে দেখতে চায় লোকটা করেটা কে। ওর কোমল উষ্ঠাগত দুটের ওপর তিনি চট করে একটা চুমু খেয়ে নিলেন। পাখির মুখটা সরিয়ে নিল। অসভ্য। তিনি রাগ করলেন না, হাসলেন একটু। পাখি শক্ত গলায় ওনার চোখের উপর চোখ রেখে প্রশ্ন করল, আমাকে কেন তুলে এনেছেন? গুড কোশ্চেন বৌজান। আপনি ফ্রিডম চেয়েছিলেন, আমি আপনাকে ফ্রিডম দিয়েছিলাম। আপনার মামাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু বান্ধব সব নিয়ে ঘুরেছেন। আমি কিছু বলেছি? কখনো বাধা দিয়েছি? দেইনি। ইভেন সামনেও দিতাম না যদি ফেক ডিভোর্স পেপারটা না পাঠাতেন। কি ভেবেছিলেন নওয়াব তালুকদারকে ভয় দেখাবেন আপনি বৌজান? আপনি বোকা। এই ভয়টা দেখাতে গিয়ে উল্টো আপনি নিজের গর্তে নিজেই ফেসে গেলেন। আমি সকল সুযোগ সুবিধা আপনাকে দিয়েছিলাম, বিনিময়ে আমার বউয়ের পরিচয়টুকু নিয়ে আপনি চলুন সেইটুকু চেয়েছিলাম, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু সেসবও আপনার ভালো লাগেনি, বেশি উঠছিলেন।
তাই খাঁচায় বন্দি করতে হলো। আর খাঁচার বাহিরে আপনার আর ঘোরা হলো না বউজান। এবার থেকে স্বামীর সঙ্গে মন দিয়ে সংসার করুন। বলেই তিনি পাখির গালের উপর চুপচুপ করে একটি চুমু খেয়ে দিয়ে পাখি কপট রাগ দেখে বলল, আমি থাকবো না আপনার সঙ্গে। লাভ নেই কলিজা, বের হওয়ার চান্স নেই। বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। পাখির সম্পূর্ণ নির্বাক বিমোর আছে। এমন পাগলামি উনি করবেন তা তার মাথাতেও আসেনি। এখন সে কী করবে? এই পাগলাটির লোকটার সঙ্গে কিভাবে কাচাবে? ওইদিকে তার বাড়ির সবাই টেনশনে মরছে, নিশ্চয়ই এতক্ষণে সবাই তার খোঁজ লাগিয়ে দিয়েছে। এইদিকে লোকটার কাছাকাছি থাকার কারণে যদি আবার সেই পুরনো অনুভূতি ফিরে আসে, ওনার উপর দুর্বল হয়ে পড়ে, ওনার মায়ের জড়িয়ে পড়ে, তখন এই মুহূর্তে এটাই তার সবচেয়ে বড় ভয়ের কারণ। এমনিতে সে এতদিন ওনার উপর থাকা নিজের দুর্বল সত্তাটা আড়াল করে নিয়ে লুকিয়ে বেঁচেছিল, কিন্তু এখন কি করে বাঁচবে? বেশ কিছুক্ষণ বসে থাকার কারণে পাখির কোমর ধরে এলো। তার বিরক্তির মাত্রা ক্ষণে ক্ষণে সীমা অতিক্রম করে ছাড়িয়ে যাচ্ছে। এত অসভ্য কোনো পুরুষ লোক হয়? কিছুক্ষণ পর লোকটার দেখা মিল। খাবারের প্লেট হাতে নিয়ে এসে ওর মুখের সামনে চেয়ার টেনে বসলেন। পুনঃ দৃষ্টি জোড়া নিয়ে ওর এদিক ওদিক একপাল চাইল। ওনার পরনের ট্রাউজার আর টি শার্ট। ভাত মাখাতে মাখাতে তিনি শুধলেন, চিকেন না বিফ, কোনটা খাবেন বউজান? পাখি দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, আপনাকে খাবো, আপনার কলিজা খাবো। তিনি হু হু করে হেসে দিলেন। আগে বলবেন না আমাকে খাওয়ার আপনার বড্ড শখ জেগেছে? তাহলে কষ্ট করে আর ভাত মাখাতাম না। জানেন রান্না করতে কত কষ্ট হয়, হাতও পুড়ে গেছে। পাখির রাগ পালো, সে চোখ মুখ খিচিয়ে বলে, আশ্চর্য, আপনাকে আমি রান্না করতে বলেছি? উনি টি শার্ট খুলতে খুলতে বলেন, আমি তো তোর মতন হাঁটুতে বুদ্ধি নিয়ে ঘুরি না। পাখি ওনার নগ্ন বুকটা এক পলক দেখে চোখ দুটো সহসা খুঁড়িয়ে নিল। তিনি ওর হাতের বাঁধন খুলে দিয়ে বলেন, আয় আমায় খেতে আয়। পাখির হাত উন্মুক্ত হতে ঠুস করে ওনার নাক বরাবর একটা খুশি বসিয়ে দিল। ওনার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। আউচ! হঠাৎ আক্রমণে তিনি কিছুটা হতভম্ব হয়ে পড়েন, তবে পাল্টা আক্রমণ করতে গেলেন না। নাক ধরে কতক্ষণ চিম ধরে বসে রইলেন। গুরুতর ভঙ্গিমাতে ভাবলেন, তার ফোলাফালা বউটা এমন সাংঘাতিক মারপিট শিখল কবে থেকে? এসব নিশ্চয়ই রঙ্গন ছানার কাজ। হাতের কাছে একবার শুধু পাক বেটাকে আচ্ছা করে কেলিয়ে আসবে, সঙ্গে দুটো অতিরিক্ত বোনাসই দিয়ে দিবে। তিনি পাখির দিকে এগিয়ে যেতে পাখি ওনার দিকে চেয়ার ছুঁড়ে মারল ভাগ্যিস তিনি সরে গিয়েছিলেন, নতুবা চেয়ার সোজা গিয়ে ওনার গায়ের উপরই পড়ত। পাখি এতে দমিনি হাতের কাছে একটা ফুলদানি ছিল, সেটা ছুঁড়ে মারল নচ্ছ মেরে ওর দিকে এগিয়ে গেল। ওর হাত দুটি পেছন থেকে চেপে ধরে বলল, রিল্যাক্স বউজান, এত ভায়োলেন্ট হচ্ছেন কেন? পাখি চোখ জোড়া শক্ত করে রাঙিয়ে নিল। আপনি আমাকে বউজান বলবেন না। তাহলে কি বলবো? শালিজান? ধ্যাৎ, হাত ছাড়েন। যদি না ছাড়ি? বলে তিনি ওর উপর ঝুঁকে গেলেন। পাখি হঠাৎ ওনার মুখের ওপর থুতুই ছুঁড়ে মারল। তিনি থমকালেন না, বিরক্ত হলেন না, ওনা দিয়েই থুতু মুছে নিলেন। থু ছাড়া আর কোনো অস্ত্র জানা আছে তোর? নতুন কিছু ট্রাই কর, এসব সেই পুরনো অভ্যাস। বলেই তিনি পাখিকে ছেড়ে দিলেন। পাখি রক্তচক্ষু বের করে চেঁচিয়ে উঠল, আমি বাড়ি যাব। এটাই তোর বাড়ি? এটা বাড়ি? তাহলে এটা কি? জাহান্নাম এটা। ওর কথা শুনে তিনি নিজের জিভের মাথায় আলতো করে কামড় বসালেন। আস্তাগফিরুল্লাহ বউজান, নিজের সংসারকে কেউ জাহান্নাম বলে? ওসব কথা মুখে আর উচ্চারণ করে না সোনা। আল্লাহ পাপ দিবে, ভয়ঙ্কর পাপ। আর আপনার উপর বুঝি রহমতের পানি ঢেলে ঢেলে বর্ষণ করবে? সবচেয়ে বড় গজব পড়বে তো আপনার মাথার উপর, স্বৈরাচার একটা। আচ্ছা সব মানলাম, আমার দোষ, আমি স্বৈরাচার। চলো আজ আবার আমরা দুজন নতুন করে আগের মতন মিলে যাই। অসম্ভব, আপনার সঙ্গে মিলবো? পাগলে গুতায়। ওটা পাগল না বউ, সার হবে সার। কারণ পাগলে গুতায় না, সারে গুতায়। পাখি ওনার উপর থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আসছে ভুল ধরতে। ভালো কথা বললেও দোষ। বিড়বিড় করে বলে তিনি থামলেন। ফের বলেন, আচ্ছা তুই না বললি আমাকে খাবি? খেলে জলদি খেতে আয়, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। পাখির রাগ হলো। গেটে চাবি দেন, আমি বাসায় যাব। আমাকে দুটো চুমু খা, তাহলে চাবি দিয়ে দিব। পাখি ওনার দিকে ফিরে চোখ রাঙালো। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উনি ওর কথা গায়ে মাখলেন না, বরঞ্চ বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়লেন।
পাখি ওনার থেকে কিছু পাওয়ার আশা একেবারেই ছেড়ে দিল। এমন ফালতু লোক সে জীবনও দেখেনি। যা করতে হবে তার নিজেকেই। সে নিজেই ওনার ড্রয়ারে বিছানার নিচে চাবি খুঁজতে লাগলো। তিনি সুনিপুণ মনোযোগে ওকে চাবি খুঁজতে দেখলেন একবার, এরপর ঠোঁট টিপে হাসেন। লম্বা আলসেমি দিতে দিতে বলেন, বিছানার নিচ ড্রয়ার হাতিয়ে লাভ নেই, চাবি আমার আন্ডারওয়্যারের নিচে। ওনার কথা শুনে পাখি হতবাক, সম্পূর্ণ নির্বাক। তার প্রচন্ড রাগ উঠল। দুনিয়াতে এত জায়গা থাকতে ওখানে রাখতে গেলেন কেন? কারণ ওখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মনে হয়েছিল, তাই। আপনি জানেন আপনি একটা কি? উনি উঠে বসলেন। আমি জানি তো, আমি একটা লক্ষ্মী মেয়ের বর। না, ভুল উত্তর। তাহলে কি? তুই বল। রাম ছাগল। ও আচ্ছা, তাহলে এতদিন আমি ভুল জানতাম। আমি হিউম্যান। এত বড় সত্যবাদী হওয়ার জন্য তোকে একটা বিখ্যাত অ্যাওয়ার্ডের সঙ্গে দুটো চুমু ঝাপটে ধরে ফ্রি দিতে মন চাইছে। আমি চিন্তা করেছি এই অ্যাওয়ার্ড আমি নিজ হাতে তোকে তুলে দিব, সঙ্গে 5-10 চুমুও গিফট দিব। পাখি মুখ পাকালো। আপনার অ্যাওয়ার্ড নিয়ে আপনি চুলোয় যান, কিভাবে বের হব সেটা বলেন। এই রুম থেকে সোজা বের হয়ে ডানে যাবি। ডান দিকে একটা সিঁড়ি আছে, সেটা বেয়ে নিচে নামবি। এরপরে আবার বামে মোড়, তারপরে ডানে। এরপরে আবার আমার কাছে ফিরে আসবি। তারপর বাকিটা এসে জেনে যাবি। আশ্চর্য, এখন বললে আপনার সমস্যা কি? সমস্যা আছে, কারণ এখন আমি ঘুমাবো। তাহলে আমি কি করব? ঘুমানো পর্যন্ত অপেক্ষা করবি। ইম্পসিবল। আচ্ছা। আচ্ছা কি? ঠিক ঠিক আছে। ঠিক আছে মানে? আরে বাল, তুই কি আমাকে ঘুমাতে দিবি না পাখি? আশ্চর্য, আমি কখন আপনাকে নিষেধ করলাম? একের পর এক প্রশ্ন করে তো মাথা খারাপ করে দিচ্ছিস। আপনার আন্ডারওয়্যার কই বলুন, আমি চাবি খুঁজবো। আমার পরনে, আয় হাতিয়ে চাবি নিয়ে যা। পাখি বিস্মিত হলো, সেই সঙ্গে লজ্জায় ওর গাল দুটি ভারী হয়ে এলো। সেই সঙ্গে ওনার সামনে থাকলোই না, সে আর ওনার সামনেই থাকলো না, বারান্দা চলে গেল। দিনটা কেটেছে যেমন তেমন, কিন্তু রাত সারা দিন সে কিছুই খায়নি। নফ অবশ্য এটা ওটা এনে তাকে সেধেছিল, সে ইচ্ছে করে খায়নি, কিন্তু এখন তো ক্ষুধা পেরে গেছে, ভীষণ ক্ষুধা। চুপচাপ রান্নাঘরে গিয়ে দেখলো কিছু নেই। মুখটা বিরস করে নিয়ে সে রুমে ঢুকলো। তখন দেখলো টেবিলে ভর্তি প্লেট খাবার। সে আশপাশ নজর বুলিয়ে দেখলো কেউ নেই। জলদি সে খাবারের উপর হামলেই পড়লো। একাধারে খিচ আছে। হঠাৎ দেখলো সামনে বুক আড়াআড়ি হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। পাখি ধীরে ধীরে পা থেকে নজর বুলিয়ে ওনার মুখের উপরই নিল। ওর চোরের ন্যায় মুখভঙ্গিমা দেখে তিনি হেসে দিলেন। আস্তে আস্তে গিয়ে বিছানার উপর বসে পড়লেন। পাখি চোরের ন্যায় ধরা খেয়ে দাঁড়িয়ে পড়লো। নিজে যে ধরা খেয়েছে সেটা ওনাকে সে ধরতেই দিল না, উল্চে পড়লা। পাগলের মতন হাসছেন কেন? চোর দেখেছি, কিন্তু চুন্নি আজ প্রথমবার দেখলাম। পাখি প্লেট নিয়ে আবারও খেতে বসলো। এবারে লুকিয়ে নয়, ওনার সামনে বসেই খাচ্ছে। খেতে খেতে বলে, আমি চুন্নি নই, আর নয় আপনারটা খাচ্ছি, আমার রিজিকেরটা আমি খাচ্ছি। তাতে চোর প্রসঙ্গ উঠছে কি করে? উনি আর কিছু বললেন না, চুপচাপ ওর খাওয়া দেখতে লাগলেন। পাখির খাওয়া শেষ হলে সোফায় গিয়ে বসে পড়লাম। আপনি কি সত্যি চাবি দেবেন না? আমি কিন্তু আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিব। লোক তিনি আর কথা সিরিয়াসলি নিলেন না, গা ছেড়ে ফেলে দিয়ে বললেন, লাইটার লাগবে? রান্নাঘরে অবশ্য একটা আছে, আরেকটা আমার পকেটে। তোর লাগলে দিতে পারি, নিবি? আচ্ছা, কোনো রকম হেল্প লাগলে বলিস, কিন্তু একদম লজ্জা পাবি না। আমার আবার দয়ার মন, সুন্দরী রমণীরা কিছু বললে না করতে পারি না। বলতে বলতে তিনি বিছানার মাঝে চিত হয়ে শুয়ে পড়লেন। লুঙ্গি দিয়ে গায়ে বাতাস করতে করতে ফের বললেন তিনি, লুঙ্গি পরলে অনেক লাভ আছে বুঝেছিস? ভিতরে অনেক হাওয়া বাতাস ঢুকতে পারে, কিন্তু একটা হাফ প্যান্ট, আরে ওই আন্ডারওয়্যারটা আছে না, ওইটার জন্য বাতাস ভিতরে ঢুকতে পারে না। কিন্তু একটা কথা বুঝলাম না, এসি চলতেছে, ফ্যানও চলতেছে, তার মধ্যে এত গরম লাগার তো কথা নয়, তবুও গরমে টিকতে পারছি না। এর কারণ কি? তিনি কিছুক্ষণ ভেবে পুনরায় বলেন, ও হো, বুঝেছি। এই আগুন তো সেই আগুন না, এই আগুন রমণীগন্ধের রূপের আগুন। এই জন্যই তো বলি এত গরম কেন। এতক্ষণে আসল কাহিনীটা ধরতে পারলাম। পাখি ওনার দিকে চোখ বড় বড় করে চাইল। ওটা বলছে কি? এতক্ষণ ছিল ট্রাউজার পরনে, হঠাৎ লুঙ্গি পরলো কখন? সে খেয়াল করেনি কয়েক ঘন্টা আগেও
ট্রাউজার পরনে ছিল। যাই হোক, তার অত ভেবে সেবে লাভ নেই। সে একটা ফুলদানি সোজা ছুঁড়ে মারল ওনার দিকে। তিনি ক্যাচ ধরে নিলেন। তুই তো ভালো বল মারতে পারিস, হবে নাকি একটা ছক্কা? বলে তিনি চোখ মারলেন। পাখির চোখ রাঙালো, তজনী আঙুল তুলে শাসালো। একদম নাটক করবেন না, এটা বাংলা মুভির শুটিং স্পট না। তিনি উঠে বসলেন। ওর সামনে বসে একটা সিগারেট ধরিয়ে ফুঁকছেন, পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছেন। পাখি ওনার দিকে থেয়ে গেল। সমস্যা কি আপনার? সিগারেট টানছেন কেন? এটা কি কোনো ভদ্রলোকের বাড়ি? আরে ধুর, ভদ্রলোকরা কি বউয়ের সঙ্গে চেঁচামেচি করে? পাখি থতমত খেয়ে বসলো। সে বলল কি, আর লোকটা জবাব দিল কি? কিছুক্ষণ পর ওনার মুঠোফোনে নোটিফিকেশন জ্বলে উঠল। রমেশ টেক্সট পাঠিয়েছে। তিনি ফোন হাতে নিয়ে টেক্সটটা পড়লেন। টেক্সট পড়ে ওনাকে অধিক চিন্তিত দেখা গেল। দৌড়ে মেইন ডোরে গেলেন। সেখানে গিয়ে দরজাটা ভালো করে লক করে দিয়ে একটা ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কিছু ঢুকিয়ে নিলেন। এরপরে রুমে ফিরে এলেন। পাখি চুপচাপ দেখছে ওনাকে ব্যস্ত হতে। সে একবারে জিজ্ঞেস করলো না কিছুই। তিনি একটা প্যান্ট আর শার্ট পরে নিলেন। এরপরে পাখির হাত ধরে পিছনের দরজার দিকে যেতে লাগলেন। পাখি ওনার থেকে চিটিয়ে হাত ছাড়িয়ে নিল। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ওনার চোখে মুখে আতঙ্ক। গেলেই জানতে পারবি। পাখি ঘোর আপত্তি জানলো। আমি আপনার সঙ্গে কোথাও যাব না, একাই চলে যাচ্ছি। তিনি ওর হাত টেনে ধরলেন। জান, বাড়াবাড়ি করে না, ভালো। বাড়িটা আমাদের জন্য নিরাপদ নয়। পাখি কতক্ষণ ওনার মুখের দিকে গুরুতর ভঙ্গিমাতে থম মেরে চেয়ে রইল। হঠাৎ করে বলে উঠল, আসল কাহিনী কি বলুন তো? এত ভয় কেন আপনার মুখে? কাকে আবার খুন করে এলেন? উনি ওর কথার জবাব দেওয়ার আগে বাইরে থেকে শুনতে পেলেন ওনার বাড়ির আশেপাশে 3 থেকে 4টা গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। গাড়িগুলি বাড়ির দিকেই এগিয়ে আসছে। তিনি আটকে উঠলেন। শশব্যস্ত পাখির হাত টেনে ধরলেন। পাখির সঙ্গে সঙ্গে রাগে ওনার নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। কথায় কথায় আমার হাত ধরেন, এটা কেমন অসভ্যতামি? ওনার প্রচন্ড রাগ লাগলো। ইচ্ছে করলো ওর গালের ঠাটি একটা চর বসিয়ে দিতে। কত বড় বেয়াদব, কথায় কথায় বরের নাকের উপর ঘুষি বসায়। এই মুহূর্তে তিনি রাগ করতে গেলেন না, ওকে জোরপূর্বক কাঁধে তুলে নিলেন। পাখি চেষ্টা করলো ওনার কাঁধ থেকে নামার, কিন্তু সে পারল না। ব্যর্থতা স্বীকার করে নিল। উনি ওকে নিয়ে পেছনের গেটের দিকে এগিয়ে গেলেন। ওখানে একটা গাড়ি রাখা আছে। পাখিকে নিয়ে সেই গাড়িতে উঠেই বসলেন। পাখিকে কোনো প্রকার প্রশ্ন করার সুযোগ দিলেন না। তার আগে ওর ওনা দিয়ে প্রথমত ওর হাত বাঁধলেন। এরপরে ওর মুখে চিপ মেরে দিলেন। এবার ঠিক আছে, পারফেক্ট। পাখি চোখ বড় বড় করে চাইল। সে কিছু বলতে চায়, কিন্তু মুখ বাঁধা থাকার কারণে বলতে পারছে না। যতবার মুখ খুলে সে মুখ দিয়ে শুধু শব্দই বের হয়, কথা ক্লিয়ার ভাবে বের হয় না। নব গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালু করলো। এতক্ষণে আক্রমণকারী টের পেয়ে গেছে যে তিনি বাড়িতে নেই। ওনার গাড়ির শব্দ পেয়ে ওনাকে পেছন থেকে ফলো করতেই শুরু করে দিল। উনি গাড়ির মিররে দেখলেন ওরা পেছন থেকে বুলেট ছুটছেন। তিনি জলদি করে গাড়ির গ্লাস তুলে দিলেন। বুলেট প্রুফ গ্লাস হয় বেঁচে গেলেন, কিন্তু ওরা পিছু ছাড়ল না। পাখি এতক্ষণে আসল কাহিনীটা বুঝলো। সে অনেক কষ্টে হাতের বাঁধন খুললো, মুখের টেপ খুলে চুপচাপ সিটে বসে থাকলো। নব গাড়ি চালাতে চালাতে কোন দিকে যে ঠুকছে তা সে নিজেও জানে না। যেদিকে রাস্তা পাচ্ছে সোজা ঠুকে যাচ্ছে। পুরো 4 থেকে 5 ঘন্টা এমনই চলল। আক্রমণকারীদের এখন আর পিছিয়ে দেখা যাচ্ছে না। এদিকে গাড়ির পেট্রোল শেষ। উনি পাখিকে গাড়ি থেকে নামতে বললেন। পাখি বিড়বিড় করে নামলো। নিজের বিপদ অন্যের কাঁধে চাপিয়ে দিচ্ছেন। নব ব্যাগটা কাঁধে তুলে নিল। পাখিকে বলল, দৌড়াতে থাক, ওরা এসে যাবে। পাখি সত্যি সত্যি দৌড়ানো শুরু করলো। উনি ওর পিছু পিছু দৌড়াচ্ছেন। দৌড়ানো অবস্থায় পাখি হঠাৎ মাঝপথে থেমে পড়লো। নফের দিকে ঘুরে সে নাচে জানতে চাইল। 1 মিনিট, আমি দৌড়চ্ছি কেন? নফ ওর হাত ধরে টেনে দৌড়াতে দৌড়াতে বলল, দৌড়ানো স্বাস্থ্যের পক্ষে উপকার বউ, তাই দৌড়াচ্ছি। পাখি ফেঞ্চি কাটল। কচু। কচু কিন্তু রক্ত পরিষ্কার করে। আমরা যাচ্ছি কোথায়? ধ্যাৎ, শ্বশুর বাড়ি। ধ্যাৎ করছে ওরা। আর আপনাকে তারা করছে কেন? শ্বশুরের মেয়ে নিয়ে ভেগেছি তো তাই। এটা তো বেশ ভালো কথা। তাহলে আমি দৌড়চ্ছি কেন? ওরা তো আমায় আক্রমণ করবে না। ওরা জানে তুই আমার ভোলা ভালা শ্বশুরের 2 নাম্বার কন্যা, সামনে পেলে সবার আগে তোকে ধরবে। তাই বেশি পণ্ডিতি না করে সোজা দৌড়াতে থাক। পাখি ঘাট তেরামি করলো। ওনার কথা শুনলো না, আমলেও নিল না। সে মাঝ রাস্তায় বসে পড়লো ফুসফুস করে বেশ কয়েকটি উষ্ণ
নিঃশ্বাস ফেলে বলে, ফাজলামো করার জায়গা পান না? ওরা আমাকে বলেই পুরোটা কথা শেষ অবধি করতেই পারেনি। তার আগে একটা বুলেট সোজা ওর দিকে ছুটে এলো। নব ঝড়ের গতিতে পাখির টান মেরে রাস্তার পাশে জঙ্গলের মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়লো। বুলেটটি ওনার হাতের একদম পাশ দিয়ে ঘেঁষে ওনার চামড়া ছিঁড়ে বাহিরেই বেরিয়ে পড়লো। ওনার চামড়া ফুটো হয়ে রক্তই ঝরছে। ততক্ষণে লোকগুলি ওনাদের কাছাকাছি চলে এলো। নব পাখিকে নিয়ে নিবিড় জঙ্গলের মধ্যেই ঢুকে গেল। দিকভ্রান্ত হয়ে তারা ছুটে চলেছে। কোথায় ছুটছে, কোন জায়গায় ছুটছে তারা জানে না। এই পথের দৈর্ঘ্য কতটুকু তাও তাদের জানা নেই। কেবল জানে ছুটতে হবে, বাঁচতে হবে।